এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার সরকারকে আমি একটা জিনিস মনে করা দিতে চাই, যারা আপনাকে বলতেছে যে আপনারা 5 বছর ক্ষমতায় থাকেন, যারা আপনাকে বলতেছে যে আপনি ক্ষমতা থাকলে দেশে কল্যাণ হবে, তারা কেউ আপনার বন্ধু না, কিন্তু তারা আপনাকে এইটা বলতেছে কারণ এইটা একটা সোনার পাথর বাটি। আপনিও খুব ভালো করে জানেন যে আপনার যখন ক্ষমতা আসার জন্য পরে যে আপনার এই 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 দেশটাকে যে একটু স্থিতিশীল করা দরকার ছিল, এই যে এই 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 জমিটাকে যে একটু 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 এই কাঁপুনিটা থামানো দরকার ছিল, সেইটা আপনি পেরেছেন। আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি, অন্যান্য রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, সেটার ক্ষেত্রেও আপনার অনেক কূটনৈতিক সাফল্য আছে। এখন আপনার দরকার হচ্ছে একটি নির্বাচন দিয়ে, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আপনি আমাদেরকে বলতে পারেন সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলে তারা যে আবারও একটি ক্ষমতাসীন ফেসিবাদী একটি শক্তি হবে না, তার কি নিশ্চয়তা? আমি আপনাকে নিশ্চয়তা দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা দেখব তারা যদি আবার ফেসিবাদী হয়ে ওঠেন, হাসিনা গেছেন যেই পথে, তারাও সেই পথে যাবেন। সেই পথে হয়তো যাবেন না, অন্য কোনো পথে যাবেন, কিন্তু সেই পরিণতিই তাদের হবে। গন্তব্যটা আলাদা হইতে পারে, পথ কিন্তু একটাই হবে। জনাব বিএনপি, জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, আপনারা যদি দলে এসে ক্ষমতায় এসে ক্ষমতা এমনভাবে ব্যবহার করতে চান যেমনভাবে ব্যবহার করেছিল আওয়ামী লীগ, যেটা আমাদের আশঙ্কা, এবং সেই আশঙ্কা দূর করার আপনারা যে খুব প্র্যাকটিক্যাল চেষ্টা করতেছেন, ব্যাপারটা এরকমও না। এখনও আপনারা ক্ষমতায় যান নাই, কিন্তু আপনারা যে আচরণ করতেছেন সেটাতে এরকম মনে হইতে পারে যে আপনারা আবারও একটা কর্তৃত্ববাদী ক্ষমতার কাঠামোর মধ্যে নিজেদেরকে দেখতে চেতেছেন। যদি কর্তৃত্ববাদী ক্ষমতার কাঠামোর মধ্যে নিজেদেরকে দেখেন, আমি আপনাদেরকে বলতেছি, আমার মতো এরকম অনেকেই হয়তো আপনাদের বলবে, কিন্তু আপনারা কথা শুনবেন না, সেইটাও আসলে কথা। যে আপনাদের কিন্তু মনে রাখতে হবে শেখ হাসিনা ঠিক এই জিনিসটা চাইতেছিলেন, এবং এই জিনিসটা চাওয়ার পরে তার কিন্তু এরকম একটা পতন হয়েছে, এরকমভাবে তাকে পালাতে হয়েছে। উনি কোথায় আছেন? মাটির নিচে আছেন, মাটির উপরে আছেন, লুকায় আছেন, পালায় আছেন, আমরা কিন্তু এখন কিছু জানি না। উনি কিন্তু ভিডিও ক্যামেরাতে তার চেহারাটাও এখন পর্যন্ত আর দেখাতে পারতেছে না। গলার আওয়াজ আমরা শুনতেছি, কিন্তু সেই গলার আওয়াজটাই তার হচ্ছে সার। তার পাশেই কিন্তু এখন কেউ নাই, আপনাদেরকে একটু মনে করায় দিলাম। হাওয়েভার, আমরা যেই জিনিসটা এরপরে যেই জিনিসটা নিয়ে আসলে খুব আলোচনা হচ্ছে, যদি জামায়াত আর বিএনপি এখন একসাথে একযোগে নির্বাচনের কথা বলে, একসাথে একযোগে যদি নির্বাচনের কথা বলে, তাহলে এই যে নতুন রাজনৈতিক দল অর্থাৎ এনসিপির কি হবে? এখন অনেকেই বলতেছেন যে এনসিপি শেষ, অনেকেই বলতেছেন এনসিপির আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, এনসিপির মধ্যে থেকে আমরা আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমি কিন্তু মনে করি যে রাজনীতিটা তো এরকম সরল রৈখিক ব্যাপার না। আসলে রাজনীতিটা কিন্তু এরকম একটা আপনি 2 মাসের একটা রাজনৈতিক দলের একটা রেজাল্ট বলে দিবেন, ব্যাপারটা আসলে সেরকম না। আপনারা কিন্তু মনে রাখতে হবে, আমাদের সকলকে এই কথা মনে রাখতে হবে, এই এনসিপি নামক রাজনৈতিক সত্তাটা যারা, তারা আসলে একটা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত একটা ফেসিবাদী সরকারকে গেড়ে থাকা অবস্থা, একটা ফেসিবাদী সরকারকে যারা 2041 সাল পর্যন্ত থাকবে কমপক্ষে এই ব্যাপারে নিশ্চিত ছিল, তাদেরকে শুধু সরানোই হয় নাই, তাদের নাম নিশানা, তাদের কুকীর্তিগুলি অনেকাংশেই সবসময় মনে করায় দেওয়ার জন্য জুলাই আগস্ট নামক একটা স্পিরিট তারা আমাদের মধ্যে দিয়েছে। এখন তাদেরকে কি আমরা একবারে বাদ দিয়ে দিব? রাজনীতির মাঠে আমরা শুধু বিবেচনা করব ভোটের সংখ্যা দিয়ে, বা তারা আসলে ভোটে গেলে কেউ তাদেরকে ভোট দিবে না, কেউ তাদের সাথে থাকবে না, এরকম একটা কথা আমরা বলে দিব? আমার কাছে মনে হয় না এটা উচিত হবে। আমার কাছে বরং মনে হয় বিএনপি, জামায়াতে ইসলামী বা যারাই দল গঠন করুক, এই এনসিপি বা এনসিপির এই তারুণ্যের শক্তিটাকে তাদের ব্যবহার করা উচিত, এবং এই শক্তিটাকে কেন্দ্র করে যে আরেকটা বড় শক্তি হয়ে উঠছে, এটা রাজনৈতিক বলয় হিসেবে সেটাকে ব্যবহার করা উচিত। আমি মনে করি যে কোনোভাবেই বিএনপির এই রাজনীতিটা আমার কাছে খুব ভুল রাজনীতি মনে হয়। যদিও আমি মনে করি এনসিপি যদি তাদেরকে ইনস্টিগেট করেও থাকে, তারপরও এই বিএনপির এই রাজনীতিটাকে আমার খুব ভুল রাজনীতি মনে হয়, যে তারা এনসিপিকে প্রতিপক্ষ ধরে নেবে। বিএনপির আসলে এনসিপিকে প্যাট্রন করা উচিত, তাদেরকে পথ দেখানো উচিত, তাদের সাথে বেশি করে কথা বলা উচিত, দরকার হলে তাদেরকে ক্ষমতার ভাগ দেওয়া উচিত। এটি আমি স্পষ্টভাবে মনে করি। আমি
আবারও বলি যে এই প্রশ্নগুলি কিন্তু এখন আছে যে এনসিপি আসলে এখন কোন পথে যাচ্ছে, এনসিপি কি তার মধ্যপন্থাকে ডিফাইন করতে পেরেছে, এনসিপি কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, এনসিপি কি শেষ পর্যন্ত কোনো বড় দল হতে পারবে? আচ্ছা, এনসিপি বড় দল হতে পারবে কি পারবে না সেটার আগে একটা বিষয় আসলে একটু দেখা দরকার। আপনি খেয়াল করলে দেখবেন এই সরকার যা কিছু ভালো করে তার কৃতিত্ব যায় হচ্ছে ডক্টর ইউনূসের কাছে, আর যা কিছু খারাপ করে তার দায় পড়ে হচ্ছে এনসিপির ঘাড়ে এসে। এবং এনসিপি দেখেন, এনসিপি একটা রাজনৈতিক দল হিসেবে তার যে মুখ্য রাজনৈতিক নেতা অর্থাৎ এখন পর্যন্ত যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, তাকে কিন্তু তারা কেন্দ্রে রাখতে পারে নাই। তারা এক একজন এক এক জায়গা থেকে কথা বলে, 8 জায়গা থেকে 9 জন কথা বলে এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে একটা কেমন জানি একটা পরিস্থিতি সৃষ্টি করে। একজন একটা বিরাট অফিসে বসে ঘোষণা দেয়, দেখেন আমার নতুন অফিস। আরেকজন এক জায়গা থেকে কয়েকশো গাড়ি নিয়ে এসে এটা করে, আরেকজন এটা করে, মানে অদ্ভুত। আরেকজন আবার ফেসবুকে চিঠি দেয়। এই ব্যাপারগুলি মনে হয় এনসিপির একটু ঠিক করা দরকার। আপনি হাসনাত আবদুল্লাহর কথাই ধরেন, এনসিপির একজন মুখ্য সংগঠক, তিনি বললেন রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না। 17 এপ্রিল বৃহস্পতিবার ফেসবুকে এরকম একটা পোস্ট দিয়ে এক বাক্যে আসলে অনেক কিছু বলতে চেয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। কিন্তু প্রশ্ন হলো তিনি এইরকম এনিগম্যাটিক ভাবে কথা বলেন কেন? মানে র স্টেশন হেড এই কথা তিনি বলেন, মানে র স্টেশন হেডের সাথে কেউ একটা কথা বলছে, এটা উনি মিন করেন। তো তিনি পরিষ্কার করে বললে, মানে উনি পরিষ্কার করে বললে অসুবিধা কি? নিশ্চয়ই পরিষ্কার করে বলবেন 2 দিন পরে। তার আগে তিনি আবার একটু যে দেখেন এই রাজনীতি, এই কৌশলটা অনেকেই আবার এটা পছন্দ করেন না। অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তেই যে সমন্বয়কদের প্রভাব কমে এসেছে, অনেকে মনে করছেন এই একটি বাক্য দিয়েও সেটি আঁচ করা যায়। মাঠের রাজনীতিতে এনসিপির জনসমাগম কম হচ্ছে, বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আওয়াজ দেওয়ার প্রবণতা হিসাবে এই পোস্ট সহ আরো কিছু পোস্ট আমরা দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস ও মোদির সাম্প্রতিক বৈঠক নিয়ে এনসিপির কেউ একে ইতিবাচক বলছেন, কিন্তু এই পোস্ট থেকে আবার বিপরীত ধারণাও পাওয়া যেতে পারে। সেই বিপরীত ধারণাটা এক ধরনের, আমি কি বলবো, এক ধরনের ষড়যন্ত্রের আভাস দেয়। কিন্তু এই সারাটা খট এনসিপি, আমি এই শব্দটা বলবো কিনা, এই শব্দগুচ্ছ আমি ঠিক শব্দগুচ্ছ না, এটা আমি বলবো কিনা এটা আমি নিশ্চিত হতে পারতেছি না, তাও আমি কোট আনকোটের মধ্যে রাখি। এনসিপি কি দিনে দিনে আরো বেশি ক্রাই বেবি হয়ে উঠছে? মানে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে এই ধরনের কথা বলছে, বিএনপি এবার আসলে আওয়ামী লীগের সাথে এক হয়ে মাঠে নামতে চায়, আমরা যত কথা বলবো, আমাদেরকে যত শিষ্টাচার শিখাবেন তত আওয়ামী লীগের মিছিল বড় হবে। মানে একটা নতুন রাজনৈতিক মানে বন্দোবস্ত মানে যদি হয় সেনাবাহিনীকে, ক্যান্টনমেন্টকে, সেনাপ্রধানকে, বড় রাজনৈতিক দলকে, বিএনপিকে, জামায়াতকে, সকলকে প্রতিপক্ষ বানানো, সাংবাদিকদের প্রতিপক্ষ বানানো, সেটা আসলে কি ঠিক রাজনীতি? আমি এত ভালো রাজনীতি বুঝি না, কিন্তু জনাব হাসনাত আবদুল্লাহ আপনি এই ব্যাপারটা নিশ্চয়ই আরো ভেবে দেখবেন, জনাব নাহিদ ইসলাম আপনিও। আজকে একটা ইন্টারেস্টিং ফেসবুক পোস্ট দেখলাম জনাব ফয়েজ আহমেদ তাইয়েবের, যিনি এখন প্রতিমন্ত্রী মর্যাদায় এই সরকারের সঙ্গে আছেন। তিনি বলেছেন যে তিনি আসলে বিদেশে যাওয়া প্রসঙ্গে বলেছেন যে জনাব নাহিদ যতদিন সরকারে ছিলেন তিনি একবারও বিদেশে যান নাই, আর ফয়েজ আহমেদ তাইব একদম নিতান্ত দরকার না হলে বিদেশে যান নাই, মাত্র 2-1 বার 3 বার বিদেশে গেছেন। এটি দিয়ে তিনি আসলে ফয়েজ আহমেদ তাইব আপনি কি বুঝাতে চাইলেন? বিদেশে যাওয়া কি অপরাধ? তাহলে যারা 100 বার করে বিদেশে যাইতেছে, আপনি দেখবেন আপনার চারপাশে অনেক মন্ত্রণালয় আছে, অনেক উপদেষ্টা আছে, তারা কি অন্যায় করতেছে? আপনি কি এইটা মিন করলেন? কি বুঝাইতে চাইলেন আপনি? এই জন্য আমি আসলে বুঝি না এনসিপির ভিতরে বাহিরে, আমি এখনো বুঝি না। এই ধরেন জনাব মাহফুজ, তিনি এখন সরকারে আছেন, উপদেষ্টা আছেন, জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি সরকারে আছেন, উপদেষ্টা আছেন, তারা কি এনসিপিটাকে বুকের মধ্যে নিয়ে সরকারে বসে আছেন? এনসিপির সাথে কি তারা মানে সম্পর্ক একেবারে ছিন্ন করেছেন? নাকি এনসিপি করবেন বলে নাহিদ ইসলাম বেরিয়ে আসলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি আর মাহফুজ সাহেব কি আর এনসিপি করবেন না? নাকি তারা হঠাৎ করে একবার এসে বলবেন এখন আর আমরা সরকার না, এখন আমরা এনসিপি? এই জিনিসগুলো তো আসলে পরিষ্কার করা দরকার, তাই না? আপনারা এগুলি পরিষ্কার করেন, আপনাদের রাজনীতিটা পরিষ্কার করেন, আপনাদের অবস্থানটা পরিষ্কার করেন, আপনাদের মধ্যপন্থাটা আপনারা বলেন, এটা ভালো হবে আপনাদের জন্য। ওই কতজন ফেসবুক ইনফ্লুয়েন্সার আপনাদের হয়ে গালি দিচ্ছে, বকা দিচ্ছে, ডক্টর ইউনূসকে চাচ্ছে বা আপনাদেরকে চাচ্ছে, বিএনপিকে গালি দিচ্ছে, জামায়াতকে গালি দিচ্ছে, এটা দিয়ে কিন্তু আসলে মানে আপনারা জানেন আমি কি বলতেছি, তাই না? ফেসবুকে লাইক, শেয়ার, ভিউ গুইনা ভোটের রাজনীতিতে উতরানো যাবে না।
এটা আপনাদের বুঝতে হবে। বিএনপি যখন ডিসেম্বরে ভোটের দাবিতে সোচ্চার, তখন নাহিদ বলেছেন প্রশাসন আমি আবার বলি কথাটা, চলতি ডিসেম্বরে, মানে আপনাদের কথাবার্তা আপনারা দেখেন, এই চলতি ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপি যখন সোচ্চার, তখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলতেছেন প্রশাসন বিএনপির পক্ষে, তাই এই প্রশ্ন দিয়ে নিরপেক্ষ ভোট সম্ভব না। এর মানে এনসিপি কি মনে করে? আচ্ছা, নাহিদ ইসলাম কি মনে করে কথাটা বললেন? প্রশাসন বিএনপির পক্ষে মানে কি? প্রশাসন বিএনপির পক্ষে মানে কি ডক্টর ইউনূস বিএনপির পক্ষে, আসিফ মোহাম্মদ সজীব বিএনপির পক্ষে, জনাব মাহফুজ বিএনপির পক্ষে? মানে কে 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 বিএনপির পক্ষে, মানে বিএনপির পক্ষ হওয়ার জন্য কে কে মানে অপেক্ষা করতেছে, এবং 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 কেন কেন বারবার বারবার এনসিপি বিএনপির তার প্রতিপক্ষ করে তুলতেছে? এনসিপির কোনো নেতার বিতর্কিত কর্মকাণ্ড, বক্তব্য, কোনো কথা সেই আগস্ট থেকেই কোনো সমন্বয়কের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ, মব উস্কে দেওয়া, এসব মিলিয়ে অনেকেই বলছে তাদের জনভিত্তি কমে গেছে। আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের স্বার্থে এই তরুণদের ফোর্সটাকে, যেমন আমি আগে বলতেছি, সেটা আমি আরও অনেক জোর দিয়ে বলতেছি, এই এনসিপি শক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই এনসিপিকে আমাদের রাখতে হবে হচ্ছে আমাদের ব্যালেন্সটা প্রতিষ্ঠিত করার জন্য। এইটা সকল রাজনীতিবিদ, সকল রাইট থিঙ্কিং মেম্বার অফ দ্য সোসাইটি যত দ্রুত বুঝতে পারবেন ততই সুবিধা, যত দ্রুত এনসিপিও বুঝতে পারবে ততই সুবিধা। এই ইলেকশনই শেষ ইলেকশন না, কিন্তু এই রাজনীতি শেষ রাজনীতি না কিন্তু। যাই হোক, এর আগে সরকার যেমন ভারতকে যা দিয়েছি তা কোনোদিন ভুলতে পারবে না, এই সরকারকেও যদি আমরা দেখতাম পাকিস্তানকে যা দিয়েছি তা চিরদিন মনে রাখবে টাইপের জায়গায় থাকতো, তাহলে এইটা তার বাংলাদেশি কূটনীতির জন্য এটা অনেক বেশি ভালো হইতো না। মানে এই কথা বলা যায় যে ভারত বয়কটের মিছিলে পাকিস্তান গ্রহণের বিকল্প বা নিয়ে আর কোনো ভূ রাজনীতি আছে কিনা এইসব প্রশ্ন যারা তুলেন, তাদের জন্য কিন্তু এটি একটি বড় 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 শিক্ষণীয় অধ্যায় হতে পারে। এদিকে একটা কথা বলে নিই যে ঢাকা দিল্লি একটা পাল্টাপাল্টি করছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, তাকে কোট করি, তিনি বলছেন যে আমরা ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। এইটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলার পর প্রধান উপদেষ্টার যে অবস্থান বা অন্তর্বর্তী সরকারের যে অবস্থান সেটা তুলে ধরার পর এটি নিয়ে পাল্টাপাল্টি কথা দিল্লি অবশ্যই বলবে। ভারতের মুসলিমদের নিরাপত্তা নিয়ে কথা বলে আমাদের প্রেস সচিব যেমন অনেকের প্রশংসা করেছেন, অনেকে একে দেখছেন ভারতের চোখ রেখে দেখার কথা। অন্যদিকে এই আওয়ামী লীগের নতজানু সরকারের বিপরীতে দিল্লির এই নতজানু সরকারে অভ্যস্ত থাকা দিল্লি সরকারের আসলে এই রকম কথা পছন্দ হবে না, সেটা বলাই বাহুল্য। তারা এই বক্তব্য রাখছেন যে মুর্শিদাবাদের মুসলমানদের কথা ভাবার আগে আপনার দেশের সংখ্যালঘুদের কথা ভাবেন, সেখানে হিন্দুরা কেমন আছে। আমরা এখানে বলে দিতে চাই যে এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অবস্থান কিন্তু পরিষ্কার। অন্তর্বর্তী সরকার কিন্তু বলেছেন যে এইখানে হিন্দুরা বা সংখ্যালঘুরা কেমন আছেন সেটা ইচ্ছা করলে আপনারা এসে দেখে যেতে পারে। যাই হোক, ঢাকা এবং দিল্লি এটা নিয়ে একটা পাল্টাপাল্টি করছে। এই দিল্লির সঙ্গে একটা বাণিজ্য লড়াইয়ের মতো চলছে। ভারত ট্রান্সশিপমেন্ট সেখানে বাতিল করেছে ঢাকার অবস্থানের কথা বলে। বাংলাদেশ থেকে জোর দাবিয়ে উঠেছে যে বাংলাদেশও যেন আসলে ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয় বা অন্যান্য জায়গা থেকে সম্পর্ক আরও শীতল করে। তবে আমরা মনে করি এর কোনোটাই, মানে একটা বৃহৎ প্রতিবেশীর সঙ্গে এই ব্যাপারগুলি অবশ্যই চোখে চোখ রেখে সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের প্রভু বা শত্রু নয়, এরকম একটা বিবেচনাতে হওয়া উচিত। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কূটনৈতিকভাবে অনেক ম্যাচিউরিটি মনে হয় অনেক জায়গায়